আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। উন্নয়ন পরিকল্পনা টেকসই ও পরিবেশ বান্ধব করতে প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পগুলো মানুষের কল্যাণে কতটুকু কাজে দেবে তা বিবেচনায় রাখতে হবে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইইবির ৬১তম কনভেনশনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের ব্যয় সাশ্রয়ী এবং প্রকল্পগুলোর ফলাফল কি আসতে পারে তা যাচাই করতে হবে। আইইবির প্রেসিডেন্ট আব্দুস সবুর ও সাধারণ সম্পাদক এস.এম. মঞ্জুরুল হক কৃষি ও আইসিটি প্রকৌশলীদের ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি সহ বেশ কিছু দাবি তুলে ধরেন। আমি প্রকৌশলীদের বলবো, আপনারাও আপনাদের মেধা মনন দিয়ে পরিকল্পনা কি নেওয়া যায়, কিভাবে এগোনো যায়, কোন কোন খাতকে আমরা আরও অগ্রাধিকার দিতে পারি, সেটা আপনাদের পরামর্শ চাই। সময়ের প্রয়োজনে দেশের পরিবেশ, দেশের মানুষ, দেশের চাহিদা, বিদেশে আমাদের কর্মক্ষেত্র উন্মুক্ত, সেই দিকে লক্ষ্য রেখেই করতে হবে, সেটাই আমি চাই। আর্থসামাজিকভাবে উন্নত করে উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলাদেশ গড়ে তোলা, সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। সেখানে সবথেকে মূল চালিকা শক্তি হবে আমাদের প্রকৌশলী বৃন্দ। নির্দিষ্ট কোনো ভোগ্যপণ্যের অর্ধেক একক কোনো প্রতিষ্ঠানের হাতে কুক্ষিগত থাকলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হওয়াটা স্বাভাবিক, এমন মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচ.এম. শফিকুজ্জামান। সকালে কারণবাজার টিসিবি ভবনে ক্যাবের প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন তিনি। ক্যাবকে আরও কার্যকরী হওয়ার আহ্বান জানিয়েছে শফিকুজ্জামান। বলেন, একক কোম্পানির হাতে বাজার ছেড়ে না দিয়ে বিকল্প সৃষ্টির পরিকল্পনা করতে হবে। এ সময় নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে ক্যাব সভাপতি গোলাম রহমান প্রতিযোগী মনে না করে ভোক্তা অধিকারকে তাদের সহযোগী হিসেবে কাজ করার তাগিদ দেন। সেই কারণে আমাদের ভয়েসটা আরো বেশি বাড়াতে হবে এবং বাড়ানো পার্মানেন্ট অফিস আমাদের হইতো এবং সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে প্রতিফলন করার জন্য কোনো মন্ত্রণালয় নাই। ক্যাবের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে বলে আসছি যে বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি বিভাগ, একটি কনজিউমার্স অ্যাফেয়ার্স, একটি বিজনেস অ্যাফেয়ার্স, তাহলে ভোক্তাদের বিষয়গুলি নীতি নির্ধারণের পর্যায়ে অধিক গুরুত্ব সহকারে উপস্থাপিত হবে। প্রতিদিন ৫,০০০ টন তেল চিনি যেখানে লাগে, সেখানে কোনো কোম্পানির যদি মার্কেট শেয়ার হয় ২,০০০ টন, সে যদি কোনোভাবে আপনার সেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায়, তাহলে টোটাল সাপ্লাই চেনটা কিন্তু আপনার কলাপস করবে। তখন আপনি ১৭০ টাকার তেল আপনি ৫০০ টাকায় পাবেন না। আমরা এখনো বিকল্প তৈরি করতে পারিনি, যেটা টিসিবির মাধ্যমে চেষ্টা করা হচ্ছে। সকাল সকাল বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী। সকাল 7:30টার পরে শুরু হয় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, সকালে ঢাকায় 1 ঘন্টায় 87 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতা দেখা দেয়। বিশেষ করে মিরপুরের দক্ষিণ মণিপুরের মোল্লাপাড়া, পশ্চিম শেওড়াপাড়ার বর্ডার বাজারে পানি জমেছে। এছাড়াও ধানমন্ডি 27, মোহাম্মদপুর, হাতিরঝিলের মহানগর অংশ, মগবাজার ও মধুবাগ সহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমেছে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এতে করে তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে। আর এই বৃষ্টিটা অবশ্যই স্বস্তির, কারণ আপনারা জানেন যে গত কয়েক সপ্তাহ যাবত যে তীব্র তাপ দেওয়া গেছে, মানুষ এবং পরিবেশ ওষ্ঠাগত, যার জন্য বৃষ্টিটাও ভালো হয়েছে, গরম কমছে, ঠান্ডাও আছে। পানি উঠে গেছে, আসতে একটু সময়টা বেশি লাগছে। এরপর একটু আগে বেরোইছি বিদায় চলে আসতে পারছি, এই আর কি। দর্শক, বৃষ্টির পর রাজধানী সড়কের পরিস্থিতি জানাতে রমনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, ঘণ্টাব্যাপী চলা বৃষ্টিপাতে রাজধানীর কোন কোন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং আবহাওয়া নিয়ে নতুন কি বার্তা রয়েছে, এবং সেই সাথে আমাদের জানাবেন যে বৃষ্টিপাতের কারণে ঢাকায় যে যানজট সৃষ্টি হয় এখন সেটির কি অবস্থা?
মিতু, আপনি জানেন যে সকালের দিকে যে বৃষ্টি হয়েছিল সেটি অনেকটাই স্বস্তি এনে দিয়েছে নগরবাসী সহ বিভিন্ন জায়গায় যেখানে সাধারণত বৃষ্টি হয়েছে সেই এলাকাগুলোতে। এবং ইতিমধ্যেই আমরা এই বৃষ্টি যেহেতু টানা একটি বৃষ্টি হয়েছে 87 মিলিমিটারের মতো, এবং এই বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বিশেষ করে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে মিরপুর, কাজীপাড়া, মগবাজার সহ বেশ কয়েকটা নিম্নাঞ্চল যেখানে রয়েছে, যেখানে বিশেষ করে ড্রেনেজ মুখগুলো বন্ধ হয়ে গেছিলো, মূলত সেখানটায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল এবং পরে ধীরে ধীরে সেটি কিন্তু পানীয় নামতে শুরু করেছে এবং সেগুলো নেমে অনেক জায়গায় কিন্তু এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে। এবং আরেকটি কথা বলে রাখতে চাই, আবহাওয়া যে অফিস যেটি বলতে চাচ্ছে যে এই মুহূর্তে যেহেতু বৃষ্টি হয়েছে এবং বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেখানে খানিকটা স্বস্তির ব্যাপার রয়েছে এবং তাপমাত্রা হ্রাস পাওয়ার তারা আশঙ্কা যেটি করছেন সেটি কিন্তু তারা পূর্বাভাসে জানিয়েছেন। এবং তাপ প্রবাহ যেটি গেল সপ্তাহের আগে ছিল সেটি আবার সামনে সপ্তাহেও কিন্তু আবার আসতে পারে বলে সেটিও একটু কিন্তু পূর্বাভাস তারা দিয়েছেন। এবং এর ফলে রাজধানীর যে বিভিন্ন জায়গায় যে ধরনের জলাবদ্ধতা হয়েছে এবং রাস্তা শুরু হয়ে যায়, বেশ কিছু জায়গায় যানজটেরও শুরু হয়েছে। এবং আপনি জানেন যে শনিবারে তুলনামূলক চাপ কম থাকলেও আজ কিন্তু সেটি নেই এবং বিভিন্ন জায়গায় আপনার যানজটেরও সৃষ্টি হয়েছে। তবে সব মিলিয়ে বলা চলে যে মানুষের মধ্যে যে স্বস্তির একটি বার্তা বৃষ্টির ফলে সেটি হয়েছে। এবং আপনি জানেন যে এই যে রমনা এলাকাগুলোতে গাছের যে সারি সারি রয়েছে, এখানে আরেকটু বেশি স্বস্তিদায়ক হয় মানুষের কাছে এবং অনেকে এসে এখানে বিশ্রামও নেন। মিতু। জি, অসংখ্য ধন্যবাদ জাহিদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে বাগেরহাট ও চুয়াডাঙ্গায় বজ্রপাতে ৩ জন নিহত হয়েছে। এর মধ্যে বাগেরহাটে 2 শ্রমিক নিহত হন। এ সময় আহত হয় আরও 6 শ্রমিক। সকালে পিরোজপুরের বালিপাড়া থেকে ইট নিয়ে নদী পথে শরণখোলায় আসছিলেন 11 শ্রমিক। নদীতে ভাটা থাকায় শরণখোলার বন্ধঘাটা এলাকায় খালের মধ্যে অবস্থান নেয় শ্রমিকরা। এ সময় বজ্রপাতে ট্রলারের 8 শ্রমিক আহত হয়। এর মধ্যে মোস্তফা মিলন নামের 2 শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। এদিকে টানা তাপপ্রবাহের পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি হয়েছে। সকাল থেকে শুরু হয় মুষলধারে বজ্র সহ বৃষ্টিপাত। এ সময় দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহমদ মল্লিক নামে এক কৃষক নিহত হয়েছেন। খাল নালা সহ যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। জলাবদ্ধতা নিরসনে 10 অঞ্চলে 10টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, ইবর্জ্যের জন্য নতুন ল্যান্ডফিল্ডে আলাদা জায়গা রাখা হয়েছে। সকালে উত্তরনগর ভবনের সামনে বর্জ্য প্রদর্শনীতে এসব কথা বলেন তিনি। সাকিবুর রহমানের রিপোর্ট। সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীর বিভিন্ন খাল ও ড্রেনে পরিচ্ছন্ন অভিযান থেকে পাওয়া যায় নানা ধরনের বর্জ্য। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সুনাগরিকের দায়িত্ব পালনে বর্জ্য প্রদর্শনীর আয়োজন করে উত্তর সিটি কর্পোরেশন। শিক্ষার্থীরা জানান, সহপাঠী ছাড়াও পরিচিত জনদের সচেতন করতে ভূমিকা রাখবেন তারা। ময়লা আবর্জনা কোথায় ঠিকভাবে ফেলতে হবে, কোথায় কোনটা রাখতে হবে, নির্দিষ্ট স্থানে এটা ফেলতে হবে। ডেঙ্গু অন্য অসুখ বিসুখ হচ্ছে, তুমি ঠিকই বলছি, আমরা আমাদের দোষের ফলাফল করছি। আমাদের চারপাশে যে বন্ধু বান্ধব আছে আমরা তাদের ডেঙ্গুর বিষয়ে অনেকভাবে সচেতন করব। নির্দিষ্ট স্থানে ময়লা ফালানোর আমরা চেষ্টা করব। মেয়র বলেন, খালে যারা বর্জ্য ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যত পরিমাণ পানি হয়েছে পানিটা নিষ্কাশনের জন্য ওটুক সময় দিতে হবে। আইনে যদি কোনো ধরনের এরকম ব্যবস্থা থাকে, অবশ্যই যারা জাজিম ফেলেছে, যারা এই ধরনের রিক্সা ফেলেছে, আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নগরে জলাবদ্ধতার মূল কারণ বিভিন্ন খাল ও ড্রেনে ময়লা আবর্জনা জমে থাকা। তাই সুন্দর শহর গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান ঢাকা উত্তরের মেয়রের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ড্রাইভারদের লম্বা সময় ধরে বিরতিহীন গাড়ি চালনায় বাড়ছে সড়ক দুর্ঘটনা। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলেছেন, আনফিট চালক আর আনফিট গাড়ি দিয়ে সড়কে নৈরাজ্য চালাচ্ছে মালিকরা। তবে অভিযোগ মানতে নারাজ পরিবহন মালিকরা। সায়দাবাদ আন্তজেলা ও নগর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বলছেন, অদক্ষ চালকদের উৎপাতে সড়কে বাড়ছে দুর্ঘটনা। সড়কে নৈরাজ্য নিয়ে আশিকুল আলমের 2 পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। সম্প্রতি ঈদ যাত্রায় 399টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 407 জনের, আহত হয়েছে 1398 জন।
এসব দুর্ঘটনাই বলে দিচ্ছে কতটা গভীর সংকটে দেশের পরিবহন খাত। সড়ক নিরাপত্তার প্রতিটি ধাপেই যেন আছে বিশাল রকমের ত্রুটি। বাণিজ্যিক পরিবহনে চালকদের প্রশিক্ষণের অভাব, দক্ষ প্রশিক্ষক সংকট, বিপুল যানবাহনেরই নিবন্ধন না থাকা বাধ্যতামূলক হলেও থাকে না ফিটনেস। আর যেসব পরিবহনের আছে সেগুলোরও বেশিরভাগ ফিটনেস ছাড়পত্রই প্রশ্নবিদ্ধ। নিরাপদ সড়ক আইনের যে ব্যাপারগুলো এর প্র্যাকটিসটাই কম, এবং আমরাই কিন্তু আরও ব্যর্থতার কারণে এবং তাদেরকে নজরদারি সেভাবে রাখতে পারি না, তাদেরকে আইনের আওতায় নিতে পারি না বা তাদের সেভাবে সাজা দিতে পারি না বিধায়ী তারা আরও এইগুলো বেপরোয়া রেকলেসলি তারা গাড়ি চালাচ্ছে। তাদের আধিপত্য আছে বা সরকার এদের কাছে যে কোনোভাবে জিম্মি আছে বা এদের থেকে কিছু সুবিধা পাচ্ছে, এই জন্য এদেরকে ছাড় দিচ্ছে। তবে সড়ক দুর্ঘটনা আর নৈরাজ্যের দায় নিতে নারাজ সায়দাবাদ আন্তজেলা ও নগর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম। একটা ড্রাইভার আইতো, ওটা নামাই রাখতাম শর্ট রোডের মধ্যে, তাহলে আরেকটা ড্রাইভার যাইতো, তাহলে কিন্তু ড্রাইভার তো শর্ট, আমি এটা করবো থেকে। আমরা চাইছি টোটাল যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে, এভাবে প্রাণহানি যাতে না ঘটে। দ্যাটস স্মার্ট বাংলাদেশ হচ্ছে স্মার্ট ড্রাইভার হোক। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলেন, আনফিট চালক আর আনফিট গাড়ি চালানোর দায় এড়াতে পারে না মালিকরা। একই চালককে অতিরিক্ত ট্রিপ দিতে বাধ্য করায় তৈরি হচ্ছে জিন ড্রাইভার, বাড়ছে দুর্ঘটনা। চালকের যেহেতু সংকট আছে, সেক্ষেত্রে আমরা দেখছি যে চালককে বেশি ট্রিপ দিতে হচ্ছে, 5টা 6টা 7টা একেবারে বিরামহীনভাবে সড়ক মহাসড়কে, এবং এই কারণে আসলে চালকরা ফ্যাটিক থাকছে, ওভার স্ট্রেসে থাকছে। সব কিছু মিলে দুর্ঘটনার ঝুঁকি আমরা দেখছি। এবং অনেক সময় চালক স্টিয়ারিংয়ের পিছনে 48 ঘন্টা বসে থাকছে, অনেকটা ভুতুরে চালকের মতো, যেটাকে আমরা জিন ড্রাইভার বলি। সাধারণ একজন চালকের পক্ষে এটা অসম্ভব। 2010 সালে স্পিড লিমিট নিয়ে হাইকোর্টের নির্দেশনা না মানায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে মত যোগাযোগ বিশেষজ্ঞের। আশিকুল আলম, RTV, ঢাকা। সড়ক দুর্ঘটনায় চালক, মালিক, হেলপার জারি গাফলতি থাকবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানী শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক চাই এর 10ম মহাসমাবেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় 14 জন প্রাণ হারাচ্ছেন জানিয়ে মন্ত্রী বলেন, দুর্ঘটনা প্রতিরোধে বেশ কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক যাত্রী সহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সড়ক দুর্ঘটনার কারণগুলো এখন পর্যন্ত আমরা বুঝতেছি সচেতনতার অভাব। আমি যেটা বলছি, অদক্ষ ও অশিক্ষিত চালক। আমরা সেইখানে দক্ষ চালকের যাদের হাতে স্টিয়ারিংটা থাকে সেইটার ব্যবস্থা আমরা করতে চাচ্ছি। সেখানেও আপনাদের সহযোগিতার আমাদের প্রয়োজন রয়েছে। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। ভোরে দিনাজপুরের সদরের কাউগা মোড় এলাকায় তেলবাহী ট্যাঙ্ক লরি নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের সামনে ভ্যানে ঘুমিয়ে থাকা নৈশপ্রহরী আজহার আলী উরানা নামের 2 জনের মৃত্যু হয়। এই ঘটনায় তেলবাহী লরি চালক সহ সহকারীকে আটক করেছে পুলিশ। নরসিংদী 5 থানার চৈতাব এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক সহ 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হন আরও 3 জন। এদিকে নড়াইলের ধূপখোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী চান্দনা কমিউটার ট্রেন ফরিদপুর স্টেশনে যাত্রা বিরতির দাবিতে ট্রেন অবরোধ করে মানববন্ধন হয়েছে। ভোরে প্রায় ঘণ্টাব্যাপী ফরিদপুর রেল স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা কাফনের কাপড় শরীরে জড়িয়ে রেল লাইনের উপর শুয়ে পড়ে ট্রেন অবরোধ করেন। পরে পাকশির বিভাগীয় রেল কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নিয়ে 48 ঘণ্টার আলটিমেটাম দেন তারা। গত 5 মে রাজবাড়ী থেকে ভাঙা হয়ে রাজধানী ঢাকার সঙ্গে বাণিজ্যিকভাবে চান্দনা কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। তবে মাঝপথে ফরিদপুর রেল স্টেশনে কোনো যাত্রা বিরতি না থাকায় যাত্রীদের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়। রাজবাড়ির থেকে ভাঙ্গা পর্যন্ত যাবে, অথচ কোনো যাত্রী তুলবে না। এতে করে রেলের লোকসান আরো বর্ধিত হবে। এই ফরিদপুরে যদি স্টপেজ দেয়া হয়, ফরিদপুরের মানুষ এটা সুবিধাটা ভোগ করতে পারবে। যদি 48 ঘন্টার মধ্যেও তারা যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা লাগাতার অবরোধ কর্মসূচিতে আমরা যাব।
ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। শুক্রবার থেকে তার 6 দিনের এই সফর শুরু হয়েছে। ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে ডোনাল্ড লু আগামী মঙ্গলবার 2 দিনের সফরে ঢাকায় আসবেন। এই সফরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সহযোগিতা সম্পর্ক ছাড়াও জলবায়ু সংকট ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা নিয়ে আলোচনা করবেন তিনি। গত 7 জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডোনাল্ড লুর ঢাকা সফরটি হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রথম সফর। বরগুনার পাথরঘাটায় একটি বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে বছরের পর বছর ধরে ঝুঁকি নিয়ে চলছে আদালতের বিচার কাজ। এই অবস্থায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় দিন পার করছে আইনজীবী সহ সংশ্লিষ্টরা। অন্যদিকে স্কুলের ভেতর আদালত চলায় শিক্ষার্থীরা আসামিদের দেখে আতঙ্কিত হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে পাঠদান। বরগুনা প্রতিনিধি মনির হোসেন কামালের তথ্য তৌফিদুল ইসলাম শুভর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। স্যাঁতস্যাঁতে জরাজীর্ণ পরিবেশ, খসে পড়ছে দেয়ালের পলেস্তারা, ফেটে চৌচির ছাদ ও মেঝে। এটা কোনো পরিত্যক্ত ভৌতিক ভবনের চিত্র নয়, এটি একটি আদালত ভবন। 1985 সালে বরগুনার পাথরঘাটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত গঠন করা হয়। তবে সেই ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা হওয়ায় 2014 সালে পাথরঘাটা সরকারি KM পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এই ভবনটি ভাড়া নিয়ে চলছে আদালতের কার্যক্রম। তবে এই ভবনটিও অনেক বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় আতঙ্কে রয়েছেন বিচারপ্রার্থী, আইনজীবী সহ আদালত সংশ্লিষ্ট সবাই। 12-13 বছর ধরে আমরা একটা ভোগান্তির মধ্যে আছি, আর সাধারণ মানুষও ভুগতেছে। ভিজি মানে এখানে দাঁড়াই থাকলে বসার কোনো ব্যবস্থা নাই এবং কোর্টটা খুব ঝুঁকিপূর্ণ। এখানে এই যে বিল্ডিংটা থাকতেছি, কোর্ট হইতেছে, এই বিল্ডিংটাও ঝুঁকিপূর্ণ। কোর্ট পরিচালনা করা সম্ভব না, কিন্তু তারপরেও আমরা দ্বিতীয় আর কোনো অপশন না পাওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় এখানে আছি। অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষার্থী সহ প্রধান শিক্ষক বলেন, ক্লাস চলাকালীন আদালতের কার্যক্রম চলায় লেখাপড়ায় মনোযোগী হতে পারছে না শিক্ষার্থীরা। কোর্টের কারণে অনেক সময় অনেক আসামি বা অনেকে আসে, তাদের স্বজনদের বিভিন্ন ব্যাপারে কান্নাকাটি এবং হাহাকার করে। এর কারণে অনেক শিক্ষার্থীদের অনেক সময় সেটা দেখলে খারাপ লাগে। আমি মেয়েদের বাথরুমে চলে যাই, এসব কারণে আমাদের অনেক সমস্যা হয়, মেয়েদের অনেক সমস্যা হয়। আমরা যে স্কুলে আসতেছি না কোর্টে আসতেছি, এইটাই আমি ঠিক বুঝতে পারতেছি না। এদিকে আদালতের নতুন ভবন নির্মাণের আশ্বাস দিলেন স্থানীয় জেলা প্রশাসক। বিচার বিভাগের তাদের উদ্যোগও আছে এবং সম্প্রতি একটা বাজেটও এসছে, সেই তার মাধ্যমে একটা অস্থায়ীভাবে আদালত ভবন যে নির্মাণ কাজ এটা শুরু হবে এবং এটা সম্পন্ন হলে আমার বিশ্বাস যে সেখানে বিচার কার্য সম্পন্ন করার ক্ষেত্রে ভালো একটা সুযোগ সৃষ্টি হবে। সমস্যা সমাধানে দ্রুত নিজস্ব জমিতে আদালত ভবন নির্মাণের দাবি ভুক্তভোগীদের। মৌসুমী রহমান, RTV। ফুটবল ভক্তদের আশঙ্কাই সত্যি হলো, কোপা আমেরিকা খেলা হচ্ছে না নেইমারের। সেলেসাউদের প্রধান কোচ দরিভাল জুনিয়রের ঘোষিত 23 জনের স্কোয়াডে জায়গা হয়নি ইনজুরি আক্রান্ত নেইমারের। ছিটকে গেছেন রিচার্লিসন ও ক্যাসেমিরো। তবে ভিনিসিয়াস মার্তিনের তীর পাশে জায়গা করে নিয়েছেন 17 বছরের স্ট্রাইকার এন্ড্রিক। অরণ্য গফুরের রিপোর্ট। গেল অক্টোবরে উরুগুয়ের কাছে হারার ম্যাচে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমার। পরীক্ষায় হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাবার খবর আসলে আলোচনায় আসে কোপা আমেরিকায় নেইমারের খেলা নিয়ে। পুরো ফিট হতে না পেরে ভক্তদের হতাশ করেন আল হিলাল তারকা। কোপা আমেরিকার 23 সদস্যের স্কোয়াডে তাই নেইমারকে রাখার সুযোগ নেই সেলেসাও কোচ দরিভালের। Precisamos de protagonistas e não apenas único protagonista. তবে চমক ঠিকই রেখেছেন ব্রাজিলিয়ান নতুন কোচ। ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমিরার নতুন স্ট্রাইকার এন্ড্রিক। সামনের মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেবার অপেক্ষায় থাকা এন্ড্রিক গেল মার্চে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করেন। এছাড়া পোর্তো উইঙ্গার এভানিলসন ও অ্যাথলেটিকো মিনেইরোর আরানা প্রথমবারের মতো ডাক পেয়েছেন, কিন্তু ক্যাসেমিরোর জায়গা না পাওয়াটা সেলেসার সমর্থকদের ভাবনায় ফেলেছে। এছাড়া রিচার্লিসন, অ্যান্টনি ও জেসুস দল থেকে ছিটকে পড়েন। গোলরক্ষক অ্যালিসন বেকারের পাশে রয়েছেন এডারসন ও বেন্তো, আর ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে আক্রমণ সানানোর দায়িত্বে থাকছেন রদ্রিগো, মার্তিনেল্লি, রাফিনহা, সাবিনহো। মিডফিল্ডে বল নিয়ন্ত্রণের দায়িত্ব পাকেতা, লুইজ পেরিরা, গিমেরেস ও গোমেসের। মার্কিনহোসের পাশে রক্ষণভাগ সামলাবেন বেরালদো, দানিলো, মিলিতাও, ওয়েন্দেল, কুতো ও গ্যাব্রিয়েল। তবে কোচ চাইলে 23 মের মধ্যে পরিবর্তন আনতে পারবেন স্কোয়াডে। Eu acredito que a divisão. অরণ্য গফুর, RTV।
দুপুরের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।